নমস্কার। প্রথমে দুজনে একটি করে একক কবিতা আবৃত্তি করব। পরের দিন কবি পূর্ণেন্দু পড়ছে দুষ্টু রামায়ণের অংশ বিশেষ আপনাদের শোনাবো। কবি অনির্বাণ ঘোষের লেখা ছায়া। যেই না আমি রাস্তাঘাটে চলি, আমার সঙ্গে বিচ্ছিরি আর কালো একটা ছায়া মূর্তি হেঁটে চলে। বলুন দেখি, ব্যাপারটা কি ভালো? সাত সকালে ফুরফুরে ভাব নিয়ে যাচ্ছি যখন খুশ মেজাজে হেঁটে, সঙ্গে কি চলছে দেখি সেও মিশ কালো রং, বিশ্রী মতন বিটে। তো মশাই, আচ্ছা বেরোবো না, কিচ্ছুতে সে পিছন ছাড়ে না যে। হঠাৎ দেখি গায়ে ফুলো বুঝছি, দুপুর যখন ঠিক 12টা বাজে। আবার দেখি 2-10 মিনিট বাদে একটু দিচ্ছে যেন দেখা। বেরিয়ে পথে চিল চেঁচিয়ে বলি, আমায় বাবু থাকতে দে না একা। কিন্তু সে কি শুনবে আমার কথা? শেষ বিকেলে বিশ্রী বেঢপ ঠ্যাঙা ঠিক অবিকল আমার মতন করে চলতে চলতে আমায় কেবল ভেঙায়। এবার বুঝি কর্ম ছেড়ে অন্ধকারে থাকতে হবে ঘরে। বন্ধুরা কেউ বাড়িয়ে দিতে পারো? মুক্তি পাওয়া যাবে কেমন করে? কবি রূপক চট্টরাজের লেখা টাপর টুপর। টাপর টুপর ঝরছিল, রুম্পাবু গল্প ছিল, পড়তে পড়তে দুলছিল। দুলছিল না ঢুলছিল, তাই তো পড়ায় ভুল ছিল। দুই চোখে লাল ফুল ছিল, ভুল ছিল না ঘুম ছিল, চারটি নিঝুম ছিল। মেঘ গড় গড় ডাকছিল, বাজ কর কর হাঁকছিল, হাঁক না তো ধমকাচ্ছিল, বিদ্যুৎও চমকাচ্ছিল। পথঘাট সব ভিজছিল, রুম্পা জলে ভিজছিল। ভিজছিল না ঘামছিল, রাত্রি একার নাম ছিল। তখন আমার এক রত্তি বয়স, ভুদুর ভুদুর চেহারা, মোড়ে বোতাম ছেঁড়া প্যান্ট তুলুন, হাতে তারকেশ্বরের তাগা, মোড়ের গুলশিতে মাদুলি। জন্ম থেকে সর্দি কাশি ধার, তাই নাকে সবসময় শিখি। মাথায় পালনি ছাট চুল, কি বিচ্ছিরি দেখতে ছিলাম তখন, ঠাকুর ঘরের পিতলে নাড়ু গোপালের মতো। সেই তখনই মাকে লুকিয়ে জ্যাঠিমার পিঠে ঝাঁপিয়ে পড়ে একদিন, জেঠি জেঠি একটা ছড়া লিখেছি, শুনবে? জ্যাঠিমা তখন মৃগেল মাছ কুটছিলেন নদীতে। পিঠের উপর আমার সাঁতার কাটার ভঙ্গিতে লাফ ঝাঁপে বিব্রত হয়ে পড়লে ওরে ধাঁ ধাঁ হাট খাটবে যে বটিতে, অমন না ফালে। শুনবো শুনবো, পিঠ থেকে না শুনবো। আমি পিঠ থেকে নেমে জেঠিমার পাশে বসি। শুনবে তো? শুনবো তো বললাম, বল। আচ্ছা, আমি ছড়াটা বলি মাত্র 2 লাইনে, আর কাউকে বলবে না কিন্তু। রামের ছেলে লবকুশ কোথায় পেতো লবেন চুষ। জেঠিমা ভেবেছিলেন আরো আছে, তাই শোনার জন্য খানিকক্ষণ চুপ করে থেকে আমার দিকে ঘুরে তাকালে। এই দুছত্র আরো আছে, লিখছি, হয়ে গেলে শোনাবো। দিন 2 বাদেই জ্যাঠিমাকে পাকড়াও করে আবার শোনাই আরো দুছত্র। কয়েকটা দুষ্ট পড়ে ফোকলা দাঁতে মুড়কি মুড়ি। শুনে জ্যাঠিমা হেসে ফেলে, বাহ, এত সুন্দর ছড়া তুই কি করে বাঁধলি রে? তুই কি তোর ছোট মামার মতো কবি হয়ে যাবে নাকি? আমার ছোট মামা যে কবি তখন আমি জানতাম না, সেসব জেনেছি পরে। কথা ছিল আমার ছড়া লেখার কথাটা জ্যাঠিমা কাউকে বলবেন না, কিন্তু জ্যাঠিমা সেটা দুনিয়াময় রটিয়ে বেড়াতে লাগলেন। জানো গো, আমাদের দুষ্টুটা কি সুন্দর ছড়া বেঁধেছে। তারপর এমন হলো যে পাড়ার কোনো মাসি পিসি খুড়ি জ্যাঠির বাড়িতে গেলে প্রথম কথা, আরে ও দুষ্টু, তুই কি ছড়া লিখেছু, শোনা না রে। আর তখনই ঘটতে লাগলো এক অদ্ভুত ঘটনা। ছড়া শোনাবার সময় নিজেই অবাক হয়ে দেখতাম
যে ছড়া আগে কখনো বাঁধিনি, সে ছড়াও তৈরি হয়ে যাচ্ছে বলতে বলতে। যারা শুনে তারা বুঝতেও পারে না যে তাদেরই মতো আমিও প্রথম শুনছি সেটা। কি বিস্ময়কর প্রতিভা! তখন আমাকে ভর করেছে যেন অনেকটা ভূতে ধরার মতো। যাকে ভূতে ধরে তার মুখ দিয়ে অন্য লোক কথা বলে। আমার মুখতেও ঠিক তেমনই কেউ যেন বলিয়ে নিচ্ছিল তার নিজের ছড়া। কিভাবে ঘটনাটা ঘটতো বলি। রাঙা মাসি হচ্ছে মায়ের দুঃসম্পর্কের মাসি। আমরা তাকে রাঙা দিদি বলি। রাঙা দিদির বাড়িতে বৌদিটা ঘিরে ধরেছে একদিন। আমি ছড়া বলছি, রামের ছেলে লবকুশ, কোথায় পাবে লবেন জুস, কইকেইটা পাজির খাটি, ফুকলা দাঁতে আমরা আঠি। এরপরেই আমার থেমে যাওয়ার কথা, কিন্তু না থেমে গড়গড়ে বলে গেলাম, হনুমানের লম্বা ল্যাচ, পান্তা ভাতের লঙ্কা প্যাঁচ। আবার কইকেইয়ের ছড়াটাও বদলে গেল আগাগোড়া। বৌদির আমার ছড়া শুনে অবাক, আর আমি আমার গোপন প্রতিভার এই ফুলঝুরি ফুটা দেখে অবাকের চেয়ে অবাক। ভেবেছিল হঠাৎ ঘটে গেছে এটা, কিন্তু পরের দিন পাড়ার এক পিসির বাড়িতে গিয়ে অবিকল এমনি কাণ্ড। সবাই ধরলো ছড়া শুনতে। আমি বলতে থাকি, রামের ছেলে লবকুশ, খাইনি কবু অ্যাপেল জুস, কইকেইটা গৃহীন শুটি, মুখলা দাঁতে মটরশুটি, হনুমানের তিরিং লাভ, পোলা ওড়াতে পুটির বাপ। এরপরেই আমার থেমে যাওয়ার কথা, কিন্তু না থেমে গড়গড়ে বলে গেলাম, বিভীষণের গলায় কফ, মুরগি এবং মটন চপ। আমাকে অবাক করে দিয়ে এইভাবে ছড়া তৈরি হয়ে যাচ্ছে রোজ। কখন যে কি ছড়া দেবে পানির মতো আমার মুখ দিয়ে বেরোবে, তা আমার কাছে ঘুটঘুটে রহস্য। দিকে পাড়ায় পাড়ায় উঠে চলেছে আমার ছড়ার প্রতিভার খবর। ক্রমে লোকে আর ছড়া বলে না, বলে, ও দুষ্টু, তুই নাকি রামায়ণ লিখেছু, আমাদের শোনা না রে একটু। কিংবা বলা বলি হয়, ও সাথে দে, মিত্তিদের বাড়ি সেজে বউয়ের ছেলে, দুষ্টুটা কি চমৎকার রামায়ণ বানিয়েছে শুনেছ। ওইটুকুনি ছেলের খ্যামটা বলতে হয়। ওদিকে স্কুলের সহপাঠীরা রেগে গায়, আমার কোনো গান গাইছে, এতে ভিতরে ভিতরে সে ফুসফাস। কি করে আমাকে খাটো করবে তাই নিয়ে তাতে নানান ফন্দি ফিকি। একদিন তো শানু এসে সরাসরি প্রশ্ন করলে, হ্যাঁ রে দুষ্ট, তুই যে ছড়াগুলো শোনাচ্ছিস কোন বই থেকে টুকারে? একদিন পুরো চ্যালেঞ্জ জানালে, তোর যদি এত প্রতিভা, কই এক্ষুনি বানানো একটা ছড়া তারকা রাক্ষসীকে নিয়ে। তারকাকে নিয়ে কি ছড়া হতে পারে তা আমার মগজে সে বিষয়ে বিন্দু বিসর্গ ধারণা ছিল না। কিন্তু যে মুহূর্তে মুখ খুললাম অমনি তৈরি হয়ে গেল ছড়া। তারকা নামে রাক্ষসী, মানুষ চিবিয়ে থাক কষি। তারপর থেকে বিরোধীরা একে একে আমার বংশবোধ তারা মুখে মুখে বাজাতে লাগলো আমার প্রশংসার ঢাক ঢোল। আমি হয়ে উঠলাম তাদের নেতা, একচ্ছত্র অধিপতি, এবং চতুর্দিকে ধন্য ধন্য রবে আমি হয়ে উঠলাম আমাদের গোটা তলার এক বাচ্চা বাঙালি। আমার রচনা লোকমুখে হয়ে উঠল দুষ্ট রামায়ণ। আমার ভালো নাম জ্যোতি কল্যাণ, কিন্তু ডাক নাম দুষ্টু। আমি দুষ্টুমি করি বলেই যে এই নাম তা কিন্তু নয়। যখন আমার দুষ্টুমি করার বয়সই হয়নি, হামাগুড়ি দিতে শিখেছি কোনো মতে। দুধকে বলি ডু, পাখি দেখলে ডাকে টু টু, তখন থেকে শুনে আসছি এই নাম। এখন আমার বয়স 13, পড়ি ক্লাস 7-এ। অঙ্কে আমি দাঁশা পেয়ারার চেয়েও কাঁচা। ভূগোলে আমার মাথাটা ফুটবলের মতো গোল নয়, শুকনো তালাটির মতো চ্যাপ্টা। ইতিহাসের প্রশ্নে ক্লাসে একবার আওরঙ্গজেবের বাবার নাম বাবর বলেছিলাম বলে সেই থেকে ইতিহাসের স্যার আমাকে এই যে বাবর বাবু বলে সবার সামনে ঠাট্টা করেন। ইংরেজিতে আজটা পড়ি কালটা ভুলে যাই, লিখলে বানান মুখস্থ হয় শুনে একবার অনেকগুলো কঠিন বানান 100 বার করে লিখেছিলাম খাতার পাতায়। তবু পরীক্ষার খাতায় কর্নেল লিখতে গিয়ে লিখলাম CORNEL।
আমার সহপাঠীরা আমার চেয়ে হাজার গুণ দুষ্টু, অথচ তাদের কারোর নাম দুষ্টু নয়। আমার ছুরি নেই, আমি ছুরি দিয়ে স্কুলের বেঞ্চ কেটে নিজের নাম লিখিনি। আমার গুলতি নেই, আমি দুপুরবেলা গুলতি ছুঁড়ে এর ওর বাগানের জাম, জামরুল, আম, আমলকি পাততে গিয়ে মাথা ফাটাইনি কারো। ভূতো একবার একটি মুরগির মাথা ফাটিয়ে দিয়েছিল। মুরগিটা ছিল মুসলমান পাড়ার আতা খায়। তাই নিয়ে এমন হই হই কাণ্ড যে দাঙ্গা লাগে বুঝি। আমি লাফিয়ে গাছে উঠতে পারি না যে শিবুর মতো এর ওর বাগানের ডাব চুরি করব। নান্তর মতো এমন সাহস নেই যে বাড়ি থেকে দেয়া স্কুলের মাইনের টাকা উড়িয়ে দেব বন্ধুদের সঙ্গে চপ কাটলেট খেয়ে। আমার সহপাঠীদের মতো সত্যিকারের দুষ্টুমি না করতে পারার ফলে আমার এক এক সময় মনে হতো যে আমি বোধহয় কাঁঠালের ভুতির মতো এক ধরনের অনর্থক আবর্জনা। আমার সহপাঠীদের অনেকেই তখন ঠিক করে নিয়েছে বড় হয়ে কে কি হবে। ভূত হবে ডাক্তার, শিবু ইঞ্জিনিয়ার, টাবলু সায়েন্টিস্ট, নামতো সুইমার, ক্যাবলার স্বপ্ন এমপি হবে দিল্লিতে। তাই থেকে পরে কখনো কেন্দ্রীয় মন্ত্রী। হরে বলে বাবা ব্যবসায়ী, ঠাকুরদা ব্যবসায়ী, 14 পুরুষের ব্যবসা আমি ছাড়ছি নে। মানকের বাবা রেলের গার্ড, তাই সে কখনো বলে রেলের গার্ড হব, আবার কখনো মত পাল্টে বলে সিনেমায় অ্যাক্টিং করব। আমার এসব কিচ্ছু ঠিক করা নেই। ফলে এমন সময় গেছে যখন আমি মনে মনে শুয়োপোকার মতো এতটুকু হয়ে থাকতাম আমার বন্ধুদের মধ্যে। আর বাড়িতে খেতে হতো গঞ্জনা মায়ের কাছে। দুনিয়ার ছেলেরা কেউ মেয়েদের কাছে সাইকেল চালিয়ে, কেউ সাঁতার কেটে, কেউ ফুটবল খেলে। তুই এমনই এক অকর্মার ধাড়ি যে একদিনও কেউ চক্করিও হাতে তুলে দিল না তোর। দিন রাত খালি ঘুড়ি ওড়াও, পুতুল নাচাও, লাট্টু লেত্তি নিয়ে খেলো। মোক্ষদা পাবে ওদের। কেউ যদি লেখাপড়ায় ভালো না হয় তবে সে অন্য কিছুতে ভালো হবে। ভগবানকে তার মগজে গোবর ছাড়া আর কিচ্ছু দেয়নি। মায়ের বকুনিটা টকু আমরা চাটনির মতো দাঁতে চিপে সয়ে গিয়েছিল। স্কুলের স্যারের ধমক ধামক, কানমোলা, চাবুক মারা তারা তেতো উচ্ছের মতো গলে যেত গলায়। শুধু সহপাঠী বন্ধু বান্ধবদের সামনে আমার যত লজ্জা সংকোচ। রুমালের মতো লজ্জা সংকোচ বাড়তে বাড়তে যখন 12 হাত শাড়ির মতো লম্বা, তখন থেকে শুরু করলাম প্রার্থনা। রোজ রাতে শোবার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা, হে বাবা ভগবান, হে মা সরস্বতী, আমাকে বর দাও। আমি যেন ভূত, তাবলু, শিবু, হরে, মানকেদের চেয়েও অনেক বড় হতে পারি।